আচ্ছা, আগের দিন আমরা ক্লাসে দেখলাম কি যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমেল অর্থাৎ প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থানে আমরা পড়েছিলাম যে প্রাণীকলা। তো আমি তো কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম, অ্যাকশনের কাজ কি, তারপর মাইলিন শিটের কাজ, সোয়ান সেলের কাজ। তো ওগুলো তোমরা একটা লাইনের মধ্যে লিখছো কেন? আমি তো ভিডিওতে অনেকগুলো পয়েন্ট বলেছি, যতটা পারবে যে ম্যাক্সিমাম পয়েন্ট দিতে, ঠিক আছে? আর আমি মানে প্রথমে তোমরা ভিডিওটা আগে ফলো করবে, আমি যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা ভালো করে করবে, তারপরে যতটা ম্যাক্সিমাম পয়েন্ট দেওয়া যায় ততটা পয়েন্ট দিয়ে আমাকে হোমওয়ার্ক পাঠাবে, ঠিক আছে? ওই এক লাইনে লিখবে না। আমি আগের দিন বলেছিলাম যে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার, ধূসর বস্তু এবং শ্বেত বস্তু। ধূসর বস্তু বলেছিলাম কোনটা না, সেল বডি কোষ দেহ তাকে বলেছিলাম। এটা বলেছিলাম যে নিজেল যে গ্যানিউলস আছে, নিজেল দানা, সেটা হচ্ছে ধূসর গ্রে ম্যাটারটা উৎপন্ন করে। আর বলেছিলাম যে অ্যাকশন হচ্ছে হোয়াইট ম্যাটার উৎপন্ন করে কে না, মায়োলিন শিট আবরণী। বোঝা গেছে? এইগুলো আমি যখন হোমওয়ার্ক দিচ্ছি তোমরা ভালো করে ক্লাস করে হোমওয়ার্ক রেডি করবে। দেখো, আগের দিন বলেছিলাম যে টিস্যু 4 ধরনের, তাই তো? একটা বলেছিলাম কি এপিথেলিয়াল, তারপর বলেছিলাম কানেকটিভ টিস্যু, তারপর বলেছিলাম মাসেল টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। এবং আমি 4th ক্লাস নিয়েছি, যেটা ভাগ সেটা নার্ভাস টিস্যু আমি কিছুটা পড়িয়েছি, ঠিক আছে? আগের দিন ক্লাসে একটা কথা বলেছিলাম যে এই যে প্রত্যেকটা টিস্যু উৎপত্তি হয়েছে একটা নির্দিষ্ট লেয়ার থেকে, একটা স্তর থেকে। সেটা কি না, তার আগে দেখো যে যখন জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্লাস্টুলা, অর্থাৎ যখন ভ্রূণ ভ্রূণ তৈরি হয়, ঠিক আছে? যখন যখন কি হয় না, ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ তৈরির সময় ভ্রূণের দেহের বাইরের ভ্রূণের দেহে 3 ধরনের লেয়ার তৈরি হয়। ভ্রূণের দেহে থাকে 3 ধরনের লেয়ার, ঠিক আছে? এই একদম বাইরের লেয়ারকে বলা হয় এক্টোডার্ম, মাঝের লেয়ার স্তরটাকে বলা হয় মেসোডার্ম, আর একদম ভিতরের লেয়ারকে বলা হয় এন্ডোডার্ম। বোঝা গেছে? তাহলে ভ্রূণ যখন গঠিত হয়, এই ভ্রূণের 3টে লেয়ার থাকে, 3 ধরনের স্তর। একটা এক্টোডার্ম, একটা হচ্ছে মাঝের আবরণীকে বলা হয় মেসোডার্ম, এবং ভিতরের যে লেয়ার তাকে বলা আছে এন্ডোডার্ম। এই যে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই 3 লেয়ার থেকে ভ্রূণের কি হয়, আস্তে আস্তে বিভিন্ন অঙ্গের সৃষ্টি হয়। 3টে লেয়ার থেকে আলাদা আলাদাভাবে অঙ্গ তৈরি হয়। এক্টোডার্ম বললাম কি না, ভ্রূণের একদম বাইরের আবরণী। তাহলে বাইরের আবরণী হচ্ছে যেগুলো বাইরের দিক থেকে গঠিত হয়, সেগুলো কি কি? তাহলে দেখো, এই 3টে লেয়ার থেকে কোন কোন অঙ্গ তৈরি হয় সেটা দেখবো। কি বললাম? এক্টোডার্ম, মেসোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে? এই এক্টোডার্ম হচ্ছে বাইরের লেয়ার। তাহলে আমাদের দেহের কি হয়? ত্বক, চুল, নখ, আর কি হয়ে থাকে? আমাদের মস্তিষ্ক তৈরি হয়, আর কি হয়ে থাকে? স্নায়ুতন্ত্র, ঘর্মগ্রন্থি। নোট করবে, এইগুলো হচ্ছে এই এক্টোডার্ম লেয়ার থেকে তৈরি হয়, গঠিত হয়, ঠিক আছে? মেসোডার্ম লেয়ার, ভ্রূণের মাঝের লেয়ার থেকে কি কি তৈরি হয়? যোগ কলা। নোট করো খাতাতে, ঠিক আছে? খাতাতে নোট করবে। ভ্রূণের মাঝের লেয়ার থেকে কি তৈরি হয় না, যোগ কলা তৈরি হয়, রেচনতন্ত্র তৈরি হয়, জননতন্ত্র তৈরি হয়। নোট করো। আর কি তৈরি হয় এখান থেকে না, আমাদের দেহের পেশি ও কঙ্কাল, পেশি ও কঙ্কাল, ত্বকের ডার্মাস লেয়ার, এটা হচ্ছে ত্বকের এপিডার্মাস, ত্বকের এপিডার্মিস লেয়ার তৈরি। এপিডার্মিস মানে ত্বকের, আমাদের ত্বকের একদম বাইরের যে লেয়ার তাকে আমরা বলি এপিডার্মিস।
তার নিচের স্তরটাকে আমরা বলি কি, ডার্মিস, ঠিক আছে। আর এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হয় না, এন্ডোডার্ম লেয়ার থেকে তৈরি হয় পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। আর কি তৈরি হয়, শ্বাসনালী, ফুসফুস, শ্বাসনালী, ফুসফুস, যকৃৎ, ঠিক আছে। এইগুলো তৈরি এগুলো থেকে থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি। তাহলে কি বললাম, প্রত্যেকটা লিখবে যে ভ্রূণ যখন গঠিত হয় সেই ভ্রূণের দেহে থাকে তিনটে লেয়ার, তিনটে স্তর গঠিত হয়। সে একদম বাইরের স্তর থেকে কি কি গঠিত হয়, ত্বক, চুল, নখ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, ধর্মগ্রন্থি, ত্বকের এপিডার্মিস, আরো কিছু অঙ্গ আছে। মেসোডার্ম অর্থাৎ ভ্রূণের মিডল লেয়ার থেকে তৈরি হয় যোগকলা, রেচনতন্ত্র, জননতন্ত্র, পেশি ও কঙ্কাল, ত্বকের ডার্মাস লেয়ার। আর এন্ডোডার্ম অর্থাৎ ভিতরের ভ্রূণের ভিতরের যে স্তর, সেই স্তর থেকে গঠিত হয় পৌষ্টিক নালী, শ্বাসনালী, ফুসফুস, যকৃৎ, থাইরয়েড গ্রন্থি ইত্যাদি, ঠিক আছে, নোট করো। এরপর আমরা দেখব যে এই যে 4 ধরনের আমি টিস্যুর কথা বলেছি, এপিথেলিয়াল, কানেকটিভ, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু, এই প্রত্যেকটা টিস্যু কোন লেয়ার থেকে উৎপন্ন হয়েছে সেটা দেখো। তাহলে এরপর দেখো যে 4টে টিস্যু কোন লেয়ার থেকে তৈরি হয়েছে এবং তাদের ফাংশন খাতায় নোট করবে। ফার্স্ট বলেছিলাম এপিথেলিয়াল, এপিথেলিয়াল টিস্যু, তাই তো। এর উৎপত্তি কোথায় আর কাজ। এপিথেলিয়াল টিস্যু উৎপত্তি হচ্ছে 3টে লেয়ার থেকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম লেয়ার থেকে। 3টে লেয়ার থেকে কেন, কারণ এপিথেলিয়াল বলেছিলাম যে বাইরের আবরণী, বাইরের মুক্ত আবরণী, সেটা ত্বক হতে পারে, বিভিন্ন গ্রন্থি হতে পারে, যেমন আমাদের যকৃতের ফুসফুসের আবরণী, আমাদের হৃৎপিণ্ডের আবরণী গঠিত করে কে, এই এপিথেলিয়াল থেকে, অর্থাৎ একদম বাইরের যে লেয়ার। এর কাজ কি, এর কাজ হচ্ছে প্রোটেকশন, অর্থাৎ আত্মরক্ষায় সাহায্য করা বাইরের আঘাত থেকে। আর কি করে, সিক্রেশন, ওকে, প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, শোষণ করে, অ্যাবজর্পশনে সাহায্য করে কে, এপিথেলিয়াল কলা। তারপর কি হচ্ছে মাসেল টিস্যু। এই মাসেল টিস্যু হচ্ছে কোন লেয়ার থেকে উৎপন্ন হয়েছে, মেসোডার্ম লেয়ার থেকে। মাসেল টিস্যু উৎপন্ন হয়েছে মেসোডার্ম লেয়ার থেকে। এই মাসেল টিস্যু বা পেশিকলার কাজ কি, মুভমেন্ট অফ বডি, মুভমেন্ট অফ বডি অ্যান্ড লোকোমোশন, অর্থাৎ কি করে, চলন গমনে, বডিকে মুভমেন্ট করতে সাহায্য করে মাসেল পেশি এবং এগিয়ে যেতে সাহায্য করে চলন গমনে। তাহলে এপিথেলিয়াল টিস্যু উৎপন্ন হয়েছে 3টে লেয়ার থেকে উৎপত্তি হয়। কাজ কি, আত্মরক্ষা করা, ক্ষরণ করা, শোষণ করা। মাসেল টিস্যু বা পেশিকলা হচ্ছে তোমার মেসোডার্ম লেয়ার থেকে উৎপন্ন হয়েছে এবং এটা মুভমেন্ট অফ দ্য বডি, বডির মুভমেন্ট এবং লোকোমোশনে সাহায্য করে। দেন হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগকলা। এই কানেকটিভ টিস্যু কি কোন লেয়ার থেকে তৈরি হয়েছে, ভ্রূণের মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হয়েছে। কানেকটিভ টিস্যুর কাজ কি, অ্যাটাচমেন্ট, স্টোরেজ, ঠিক আছে, অর্থাৎ ধরে রাখতে সাহায্য করে, যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে, আর কি করে, সাপ্লাই করে। তাহলে যোগকলা হচ্ছে মেসোডার্ম লেয়ার থেকে উৎপন্ন হয়েছে, যেটা অ্যাটাচমেন্টে সাহায্য করে, যোগাযোগ করতে সাহায্য করে, স্টোরেজ সঞ্চয় করে এবং সাপ্লাই করে, ওকে। আচ্ছা, তারপর আর একটা টিস্যু কি হচ্ছে তোমার, নার্ভাস টিস্যু। ফোর্থ হচ্ছে নার্ভাস টিস্যু। এই নার্ভাস টিস্যু উৎপত্তি হয়ে থাকে এক্টোডার্ম লেয়ার থেকে, এক্টোডার্ম লেয়ার, এবং যে কি করে এখানে স্নায়ু উদ্দীপনা কি করে, পরিবহনে সাহায্য করে, অর্থাৎ কন্ট্রোল কি করে, নার্ভ ইম্পালস,
নার্ভ ইম্পালস কি করে, প্রবাহিত করতে সাহায্য করে নার্ভাস টিস্যু। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখো আমি আগের দিন বলেছিলাম যে অ্যাকসনের নার্ভাস টিস্যুতে আমি পড়িয়েছিলাম যে অ্যাকসনের যে র্যানভিয়ারের অঞ্চল, দুটি র্যানভিয়ারের অঞ্চলের মধ্যবর্তী জায়গাকে কি বলেছিলাম যে নোড অফ র্যানভিয়ার, তাই তো, অর্থাৎ র্যানভিয়ারের পর্ব বলেছিলাম। তার আগে আমরা কিন্তু নার্ভাস টিস্যু পড়ছি, এপিথেলিয়াল, কানেকটিভ, মাসেল টিস্যু আমরা পরে পড়বো। ওকে, তাহলে আমি বলেছিলাম যে অ্যাকসনের গঠনে কি দেখিয়েছিলাম, যে সেখানে এটা হচ্ছে অ্যাকসন। অ্যাকসনে বলেছিলাম এটা কি সোয়ান সেল, মায়োলিন আবরণ, তাই তো। এই মায়োলিন আবরণী কে তৈরি করে বলেছিলাম, সোয়ান সেল, অর্থাৎ সোয়ান সেলের প্লাজমা মেমব্রেন 100 বার পাক খেয়ে তৈরি করে সোয়ান সেল। এই যে অঞ্চলে সোয়ান সেল থাকে না, মায়োলিন আবরণ বিহীন, তাকে বলেছিলাম র্যানভিয়ারের পর্ব। আর দুটি র্যানভিয়ারের পর্বের মধ্যবর্তী অঞ্চলকে কি বলেছিলাম, ইন্টারনোড, তাই তো। নোড অফ র্যানভিয়ার, নোড অফ র্যানভিয়ার। এরপর অ্যাকসনে যখন বাইরে থেকে উদ্দীপনা শরীরে প্রবেশ করার পর যখন সেটা প্রবাহিত হয় কোষদেহ থেকে অ্যাকসনের মধ্য দিয়ে, তখন সেই উদ্দীপনাটা খুব ফাস্ট প্রবাহিত হয়, খুব দ্রুত পরিমাণে নার্ভ ইম্পালসটা যায়। কে বহন করে মায়োলিন শিট? সেটা কিভাবে দ্রুত ফাস্ট এগিয়ে যায় না, লাফিয়ে লাফিয়ে পরিবাহিত হয়। কোন অঞ্চলে? এই র্যানভিয়ারের পর্বের অঞ্চলে অঞ্চলে উদ্দীপনাটা প্রবাহিত হয় খুব ফাস্ট, সেজন্য বলা হচ্ছে। তাহলে যখন বাইরে থেকে উদ্দীপনা প্রবেশ করলো, উদ্দীপনা প্রবেশ করার পর সেটা প্রবাহিত হচ্ছে কিভাবে না, র্যানভিয়ারের অঞ্চলে লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে স্নায়ু উদ্দীপনা র্যানভিয়ারের অঞ্চলে অঞ্চলে লাফিয়ে প্রবাহিত হয়, একে কি বলা হয়? একে বলা হয় সলটেটরি কন্ডাকশন। একে বলা হয় সলটেটরি কন্ডাকশন। নোট করবে। তাহলে কি বললাম যে স্নায়ু উদ্দীপনা যখন কি হয়, লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয়, যখন লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয় কোথায়, র্যানভিয়ারের অঞ্চলে অঞ্চলে, তখন তাকে কি বলা হয়, সলটেটরি কন্ডাকশন। নোট করো। হয়েছে। এরপর আগের দিন বলেছিলাম যে অ্যাকসনের কাজ হচ্ছে কি না, একটা নিউরন থেকে আরেকটা নিউরনের সাইনাপসের মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনাকে পরিবাহিত করা। ঠিক আছে। আর বলেছিলাম পেশির মধ্য দিয়ে উদ্দীপনা যখন সংবেদন প্রবাহিত হয় তখন তাকে নিউরোমাসকুলার জাংশন গঠিত হয়। এছাড়াও অ্যাকসনের আর একটা কাজ আছে, যেগুলো করাচ্ছি প্রত্যেকটা নোট করবে। ফাংশন অফ অ্যাকশন। অ্যাকশনের কাজ তাহলে বলেছিলাম যে সাইনাপসের মধ্য দিয়ে উদ্দীপনাকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পরিবাহিত করা। এছাড়াও আর কি দেখা যায়, এছাড়াও আর দেখা যায় ইন্টারগ্রেড, আর দেখা যায়, আর কি দেখা যায়, রিট্রোগ্রেড। ইন্টারগ্রেড আর রিট্রোগ্রেড। এই ইন্টারগ্রেড হচ্ছে কি না, কোষদেহ থেকে অ্যাকসনের শেষ প্রান্তে যখন এনজাইম প্রোটিন প্রবাহিত হয় তখন তাকে বলছে ইন্টারগ্রেড, অর্থাৎ ফ্রম সেল বডি টু end part of axon. Okay, ending part of axon, ধরো এটা হচ্ছে axon, তাহলে এটা সেল বডি, এই সেল বডি থেকে কোথায় যায়, একদম axonএর এন্ড পার্টে গিয়ে পৌঁছায় হচ্ছে উদ্দীপনা, এনজাইম এবং প্রোটিন। কি যায়, এনজাইম, কিছু প্রোটিন, তখন তাকে বলেছে এন্টেরোগ্রেড।
অর্থাৎ কোষ দেহ থেকে যখন অ্যাক্সনের শেষ প্রান্তের দিকে পৌঁছাচ্ছে এনজাইম প্রোটিন, তখন তাকে বলছে অ্যান্টেরোগ্রেড। আর রেট্রোগ্রেড হচ্ছে বিপরীত, অর্থাৎ কোথায় অ্যাক্সনের শেষ প্রান্ত থেকে যখন কোষ দেহতে পরিবাহিত হয় আসে তখন তাকে বলা হচ্ছে রেট্রোগ্রেড, অর্থাৎ ফ্রম ending part of axon to cell body। অর্থাৎ এটা কি হবে না, এটা যদি সেল বডি হয় আর এটা যদি এন্ড পার্ট হয় তাহলে কিভাবে প্রবাহিত হচ্ছে, একজনের এন্ড পার্ট থেকে কোষ দেহ দিকে প্রবাহিত হয়ে আছে। কি প্রবাহিত হয়, যেমন হচ্ছে র্যাবিস ভাইরাস, এটা এক্সাম্পল হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে র্যাবিস ভাইরাস। ওকে, র্যাবিস ভাইরাস, এই র্যাবিস ভাইরাসটা কি, এই র্যাবিস ভাইরাসটা হচ্ছে কি না, আমাদের ধরো কোনো ক্যাট বা ডগ যদি বাইট করে, যদি কামড়ায়, তার স্যালাইভার মধ্য দিয়ে, ক্যাট বা ডগের স্যালাইভার মধ্য দিয়ে কি করে কি হয়, এই র্যাবিস ভাইরাসটা আমাদের কোথায় গিয়ে পৌঁছায়, একদম মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। এরপরে ধরো যে অঞ্চলে আমাদের কাটবে সেই অঞ্চলটা যদি একদম সেল বডির অর্থাৎ মস্তিষ্কের কাছাকাছি হয় তাহলে আমাদের কি হয়, মানে প্রভাবটা বা তার রোগের লক্ষণটা খুব তাড়াতাড়ি বোঝা যায়। ঠিক আছে, তাহলে কি বলছে না, যখন যখন সেই ভাইরাসের জীবাণুটা যখন আমাদের বলছে যে কোন দিকে প্রবাহিত হচ্ছে না, অ্যাক্সনের টেল প্রান্ত থেকে কোথায়, আমাদের সেল বডিতে, তখন তাকে বলছি রেট্রোগ্রেড। এটা হচ্ছে তোমার অ্যাক্সনের কাজ, আগের দিন যে বলেছিলাম তার সঙ্গে এটাও লিখবে। এরপরে আমরা বলেছিলাম কি যে আদর্শ নিউরনের গঠন দেখিয়েছিলাম, তাই তো? আগের দিন পড়া হয়েছে যে আদর্শ নিউরনের কোষ, নিউরন হচ্ছে তোমার কি দিয়ে কোষ দেহ, ডেন্ড্রন এবং অ্যাক্সন দ্বারা গঠিত, পুরোটা কমপ্লিট পড়ানো হয়েছে। আর এরপর আমরা দেখব যে নার্ভ ফাইবার কি, নার্ভ ফাইবার বা স্নায়ু তন্তু। এই নার্ভ ফাইবার হচ্ছে স্নায়ুতন্তু, তিনটে লেয়ার দেখা যায়। স্নায়ুতন্ত্র লেয়ার হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। কাকে আমরা বলবো, এটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, এই অ্যাক্সনের বাইরে, এই অ্যাক্সনের বাইরের দিকে একটা আবরণী থাকে। অ্যাক্সনকে ঘিরে যে ঝিল্লি বা আবরণী দেখা থাকে তখন তাকে বলা হচ্ছে কি, স্নায়ুতন্তু। এই যে আবরণী বা ঝিল্লি তাকে কি বলা হয় না, এন্ডোনিউরিয়াম, তাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। এন্ডোনিউরিয়াম। স্নায়ুতন্তুতে তিনটে গঠন দেখা যায়, তিনটে স্তর দেখা যায়, একটা হচ্ছে এন্ডোনিউরিয়াম, একটা হচ্ছে এপিনিউরিয়াম, আর একটা হচ্ছে কি না পেরিনিউরিয়াম। এন্ডোনিউরিয়াম কোনটাকে বলবো না, অ্যাক্সন যে লেয়ার দ্বারা বা যে ঝিল্লি পর্দার দ্বারা কভার থাকে সেই পর্দাটাকে আমরা বলবো এন্ডোনিউরিয়াম। আর যখন অ্যাক্সন এই পর্দা দ্বারা ঢাকা থাকছে তখন আমরা এটাকে বলবো স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। এরপর ধরো এটা হচ্ছে তোমার স্নায়ুতন্তু। ঠিক আছে, এই ধরো এরকম কতগুলো স্নায়ুতন্তুকে যদি পরপর একসঙ্গে গুচ্ছিত করা হয়, রাখা হয়, এবং তাকে যে লেয়ার দ্বারা কভার করা থাকে, ঢাকা থাকে, তখন তাকে কি বলা হয় না, পেরিনিউরিয়াম। ঠিক আছে, নোট করো ভালোতে, যেটা লিখেছি ওটা বোর্ডে লিখে সেটা নোট করে নাও, নোট করে নাও। হয়েছে, তাহলে কি বললাম যে ধরো এই কতকগুলো আবার স্নায়ুতন্তুকে যদি একসঙ্গে রাখা হয়, পরপর স্নায়ুতন্তুকে রাখা হয় এবং তাদের বাইরে একসঙ্গে থাকার পর তাদের বাইরের যে আবরণ তাকে বলা হচ্ছে পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম। ঠিক আছে, এরপর এরকম কতগুলো স্নায়ুতন্তু গুচ্ছকে একসঙ্গে করে, ধরো
এরকম, তাহলে কি বললাম, প্রথম বললাম যে অ্যাক্সন যে আবরণ দ্বারা কভার থাকে তখন তাকে আমরা যে কভারটাকে বলছি, আবরণটাকে বলছি এন্ডোনিউরিয়াম। এবং এই অ্যাক্সন যে এন্ডোনিউরিয়াম কভার দ্বারা আবৃত তাকে আমরা বলছি নার্ভ ফাইবার বা স্নায়ুতন্ত্র। এরকম কতগুলো স্নায়ুতন্ত্রকে একসঙ্গে জোটবদ্ধ করে যে গুচ্ছ পাওয়া যায় এবং যে আবরণ দ্বারা আবৃত থাকে তখন তাকে বলা যায় পেরিনিউরিয়াম। ওকে, এবারে কতগুলো স্নায়ুগুচ্ছকে আবার যদি একসঙ্গে করা হয় এবং যে আবরণে দ্বারা ঢাকা থাকে তখন তাকে বলা হচ্ছে কি এপিনিউরিয়াম। তাহলে কি কতগুলো স্নায়ুগুচ্ছকে যখন আবার একসঙ্গে করা হচ্ছে, এখানে কি আছে এরকম আবার কি না, ধরো কতগুলো স্নায়ুগুচ্ছ এদিকে যখন একসঙ্গে করা হচ্ছে তখন যে আবরণী বাইরে তখন তাকে বলা হচ্ছে এপিনিউরিয়াম। কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এপিনিউরিয়াম। বোঝা গেছে? তাহলে এন্ডোনিউরিয়াম কি, পেরিনিউরিয়াম কি, এপিনিউরিয়াম কি বোঝা গেছে? দেখো লিখে দিচ্ছি, নোট করে নাও। তাহলে এন্ডোনিউরিয়াম বললাম যে যখন অ্যাক্সন কভার্ড বাই কি সিড, তাই তো? অ্যাক্সন যখন কভার থাকছে কার দ্বারা, অ্যাক্সন যখন কভার থাকছে বাই লেয়ার কল্ড নার্ভ ফাইবার, নার্ভ ফাইবার, ঠিক আছে? এবার এই লেয়ারটাকে বলা আছে এন্ডোনিউরিয়াম। পেরিনিউরিয়াম কি বললাম, যখন অনেকগুলো, যখন কয়েকটি স্নায়ুতন্তু একত্রে অবস্থান করে এবং তাদের আবরণীকে কি বলা হয়, তাদের আবরণীকে বলা হয় পেরিনিউরিয়াম, ঠিক আছে? আর এপিনিউরিয়াম কি না, আবার কতগুলো স্নায়ুতন্তু গুচ্ছ, অনেকগুলো এপিনিউরিয়াম যুক্ত স্নায়ুতন্তু গুচ্ছ যখন কি হয় একসঙ্গে থাকে তখন তাকে বলা হচ্ছে এপিনিউরিয়াম, ঠিক আছে? পেরিনিউরিয়াম যুক্ত স্নায়ুতন্তু গুচ্ছ তখন তাকে বলা হচ্ছে এপিনিউরিয়াম। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে পড়বো গ্যাংলিয়ন। নার্ভ ফাইবারের কয়টা লেয়ার বোঝা গেছে, নার্ভ ফাইবার কি বোঝা গেছে। এরপর আমরা পড়বো গ্যাংলিয়ন और নিউক্লি। তার আগে আমার তোমাদের জানতে হবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম কোনটা। CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয় মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এইটা কোনগুলো বলবো না, হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং কেন্দ্র স্নায়ুতন্ত্র থেকে যে সমস্ত নার্ভগুলো উৎপন্ন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বুঝা গেছে? এরপরে দেখো, ধরো এটা আমাদের ব্রেন আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে এটা কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মস্তিষ্ক এবং কেন্দ্র স্নায়ুতন্ত্রে গঠিত। এই ব্রেন মস্তিষ্কের যে নার্ভগুলো অবস্থান করে তখন তাদেরকে কি বলা হয় জানো, ক্রেনিয়াল নার্ভ। তাহলে মস্তিষ্কের নার্ভগুলোকে বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল কর্ডে অবস্থিত নার্ভগুলোকে কি বলা হয় না, স্পাইনাল নার্ভ। বোঝা গেছে? তাহলে
ক্রেনিয়াল নার্ভ কোনগুলোকে বলবো না, আমাদের ব্রেন থেকে মস্তিষ্কে অবস্থিত নার্ভগুলোকে বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, আর স্পাইনাল কর্ডে অবস্থিত নার্ভগুলোকে বলা হচ্ছে স্পাইনাল নার্ভ। এরপরে দেখো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নার্ভ বর্তমান তাদেরকে বলা হয় অর্থাৎ সিএনএস। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নার্ভ গঠিত হয় সেটাকে কি বলা হয় না ট্র্যাক্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করে ফর্ম যে নার্ভ তাকে বলা হয় ট্র্যাক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট করবে। ওকে, তাহলে ট্র্যাক্ট কাকে বলবো? কেন্দ্র স্নায়ুতন্ত্রের নার্ভগুলোকে আমরা বলবো ট্র্যাক্ট। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে অবস্থিত আমরা স্নায়ুগুলোকে কি বলবো? এগুলোকে আমরা কি বলে থাকবো না নার্ভ। ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে উৎপন্ন আমরা স্নায়ুগুলোকে বলবো নার্ভ, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা বলবো কি না ট্র্যাক্ট। বোঝা গেছে? এরপরে দেখো এটা সেল বডি, কোষ দেহ, এটা হচ্ছে একজন। ঠিক আছে, এবারে পরপর কতগুলো নিউরন যদি একসঙ্গে অবস্থান করে তাহলে কি হচ্ছে? তাদের কোষ দেহগুলো একসঙ্গে জোটবদ্ধভাবে থাকছে। পরপর সমান প্যারালালি যদি নিউরন গুলো অবস্থান করে তাহলে তাদের কোষ দেহগুলো কি হবে? একসঙ্গে পরপর অবস্থান করছে। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই রকম কি বলা হয়? গ্যাংলিয়ন বলা হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অর্থাৎ কেন্দ্র স্নায়ুতন্ত্রে পরপর অবস্থিত সিএনএস এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পরপর অবস্থিত সেল বডিকে বলা হচ্ছে কি গ্যাংলিয়ন। তাহলে কালেকশন অফ সেল বডি কোথায়? ইন সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কল্ড কি গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন কাকে বলে বোঝা গেছে? কেন্দ্র স্নায়ুতন্ত্রে অবস্থিত কোষ দেহগুলোকে বলা হচ্ছে, অনেকগুলো কোষ দেহ, অনেক গুচ্ছ কোষ দেহগুলোকে একসঙ্গে বলা হচ্ছে গ্যাংলিয়ন। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে অবস্থিত অনেকগুলো গ্যাংলিয়নের সমষ্টিকে তাহলে কি বলা হয়? নিউক্লিয়। কি বলা হয়? নিউক্লিয় বলা হয়। ঠিক আছে, দেখো তাহলে মনে রাখো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে উৎপন্ন নার্ভগুলোকে আমরা বলছি ট্র্যাক্ট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে উৎপন্ন আমরা বলছি নার্ভ। অনেকগুলো নিউরন পাশাপাশি অবস্থান করলে তাদের সেল বডি কোষদেহগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়ে অবস্থান করে। এই সেন্ট্রাল বা কেন্দ্র নার্ভাস সিস্টেমে অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে অবস্থিত অনেকগুলো কোষের সমষ্টিকে গুচ্ছকে বলা হচ্ছে গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন কি বোঝা গেছে? আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি হচ্ছে না অবস্থিত এই পরপর কোষ দেহের সমষ্টিকে বলা হচ্ছে নিউক্লি। তাহলে নিউক্লি আর গ্যাংলিয়নের পার্থক্য করতে পারবে? নিউক্লিয় কি গ্যাংলিয়ন কি বোঝা গেছে? ওকে।